जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা এই ক্লাসে দুটি টপিক সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখে নাও তোমরা কি কি রয়েছে সেই টপিকটা। যেমন প্রথম রয়েছে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, প্লাস তারই সঙ্গে আমরা ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে যেটাকে আমরা ইংলিশে বলি ন্যাচারাল ভেজিটেশনস অফ ইন্ডিয়া, সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। কারণ এখান থেকে বা এই যে দুটো পার্ট রয়েছে সেখান থেকে তোমাদের এসএসসি যে জিডি রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। যারা তোমরা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকে আমাদের ভারতের জলবায়ু এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে পড়াশোনা করব। তো দেখো প্রথমে কি রয়েছে, তো তার আগে বলে রাখি বাংলা ডিফেন্স একাডেমি যে আমাদের চ্যানেল রয়েছে সেখানে সপ্তাহের প্রত্যেক দিনে কিন্তু ক্লাস নেওয়া হয়। তোমাদের হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, প্লাস কি কি বার্ড কি কি ক্লাস করানো হয় সেটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। নেক্সট দেখো যেটা আজকে আমাদের টপিক সেটা কি, ভারতের জলবায়ু। দেখো ভারতের জলবায়ু প্রথম টপিক আমাদের রয়েছে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বা বিস্তারিতভাবে পড়ব। প্রথমে রয়েছে জলবায়ু বা ক্লাইমেটস। দেখো কি বলছে জলবায়ু কাকে বলে, কোন নির্দিষ্ট স্থানে সুদীর্ঘ সময় ধরে, ঠিক আছে, কোন নির্দিষ্ট স্থানে সুদীর্ঘ সময় ধরে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলছে, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বা সামগ্রিক অবস্থানকে ওই স্থানের জলবায়ু কিন্তু বলে। জলবায়ু সাধারণত বৃহৎ এলাকা জুড়ে এবং নির্ধারিত হয়, বৃহৎ এলাকা জুড়ে মানে অনেকটা স্থান জুড়ে হবে এবং সুদীর্ঘ সময় ধরে হবে। 30 থেকে 35 বছরের যে গড় আবহাওয়া সেটাকে আমরা জলবায়ু কিন্তু বলতে পারি। ঠিক আছে, কি বলছে, জলবায়ু পরিবর্তন হয় স্থান ভেদে বা ঋতু ভেদে। ঠিক আছে, যেমন আমাদের কয়টা ঋতু, ভারতে কিন্তু 4টি ঋতু দেখা যায়, কিন্তু টোটাল আমাদের কয়টা ঋতু রয়েছে, 6টা ঋতু রয়েছে, কিন্তু 4টা ঋতুকে আমরা দেখতে পাই। এরপরে রয়েছে আবহাওয়া বা ওয়েদার, তাই তো। দেখো কি বলছে, কোন নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থানকে আমরা আবহাওয়া বলি। আবহাওয়া দৈনন্দিন ব্যাপার এবং এটি প্রতিনিয়ত এমনকি প্রতি ঘন্টার মধ্যে কিন্তু পরিবর্তন হতে পারে। এই যে আবহাওয়া বলছে, তাই তো, আবহাওয়া কি বলছে, এটা যখন তখন চেঞ্জ হতে পারে। ধরো আমি এখন ঘরের মধ্যে আছি, কিছুক্ষণ আগে দেখলাম যে মেঘ নেই, বর্ষাকালে যেমন আমাদের হয় মেঘ নেই, কিন্তু 10 থেকে 15 মিনিট যেতে না যেতে কি দেখলাম, বাবা প্রচন্ড হারে কি হচ্ছে, হাওয়া বইছে কিংবা কালো মেঘে আকাশ ঢেকে গেছে। তো এটা কি হচ্ছে, এটা আবহাওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, আবহাওয়া দৈনন্দিন ব্যাপার, মানে ঘন্টা বা 1 ঘন্টা কিংবা কিছুক্ষণের মধ্যে কি হতে পারে, এই আবহাওয়াটা চেঞ্জ হতে পারে। কিন্তু জলবায়ু কি বলছে, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে আমরা জলবায়ু বলতে পারি। ঠিক আছে, 30 থেকে 35 বছর পর এটা চেঞ্জ হতে পারে এবং এটা চেঞ্জ হয় আবার কি, আমরা যদি দেখি জলবায়ুর পরিবর্তন হয় স্থান ভেদে মানে জায়গা বিশেষে বা ঋতু ভেদে। ঋতু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। নেক্সট দেখো কি রয়েছে, মৌসুমী বায়ু এবং ভারতের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অত্যন্ত বেশি, তাই ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ কি বললাম, মৌসুমী জলবায়ুর দেশ বা মনসুন কান্ট্রি বা ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি ট্রপিক্যাল মনসুন ট্রাইবস কিন্তু বলা হয়। ভারত তাহলে কি কোন জলবায়ুর অন্তর্গত, মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে, ভারত মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এরপরে দেখো কি রয়েছে, ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1833 সালে সর্বপ্রথম মৌসুমী শব্দটি কিন্তু ব্যবহার করেন। এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো ঋতু। বোঝা গেল,
তার মানে ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হেলারি বা এডমন্ড হ্যালি 1833 সালে মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন। আর মৌসুমী কথার অর্থ হচ্ছে কি, মৌসুমী একটি কি শব্দ, আরবি শব্দ, তাই না, যার অর্থ হচ্ছে ঋতু। ওকে, নেক্সট দেখো, গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ এবং পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু প্রবাহের ফলে ভারতীয় জলবায়ুতে বিপরীত ধর্মী দুটি প্রধান ঋতু সৃষ্টি হয়। একটি হচ্ছে আর্দ্রকাল গ্রীষ্মকাল, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। তার মানে ভারতের দুটো বা দু ধরনের কি দেখতেছি আমরা, মৌসুমী বায়ু দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পশ্চিমা মৌসুমী বায়ু, তাই না, যেটা হচ্ছে শীতকালের শীতল এবং শুষ্ক রয়েছে আমাদের উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে গ্রীষ্মকালে আর্দ্র মৌসুমী বায়ু হচ্ছে, আর পশ্চিম যেটা হচ্ছে পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা হচ্ছে, আর শীতকাল শীতল হচ্ছে শুষ্ক মৌসুমী বায়ুর কিন্তু দ্বারা। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো কি রয়েছে, আমি কি বললাম, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল রয়েছে। নেক্সট দেখো, ভারতের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। আর ভারতে জলবায়ুতে মোট 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। এগুলি হলো, কি বললাম কিছুক্ষণ আগে বললাম যে ভারতবর্ষের মধ্যে 4টি ঋতু বর্তমান বা বিদ্যমান, যে আমরা বলতে পারি, ঠিক আছে, 4টি ঋতু কিন্তু দেখতে পাওয়া যায়। এবার রয়েছে দেখো, এই 4টা ঋতুর মধ্যে 1 নম্বরে যদি আমরা দেখি কি হচ্ছে, গ্রীষ্মকাল কোন কোন সময় হচ্ছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত আমরা দেখছি গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বলতে গরমকাল, তাই না, গরমকাল। দেখো, মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতের সর্বোচ্চ বেশি তাপমাত্রা অনুভূত হয়, মানে গরম সব থেকে বেশি পড়ে, সময়টি তাই গ্রীষ্মকাল নামে কিন্তু পরিচিত। উষ্ণতা, তার কি রকম উষ্ণতা রয়েছে দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম বায়ু ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দিল্লি এবং মধ্য ভারতের 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অবস্থায় থাকে। এটা গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে ভারতের মধ্যে। এরপরে দেখো কি রয়েছে, ভারতের উপকূল অঞ্চলে সমুদ্রবায়ুর প্রভাবে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লক্ষ্য করা কিন্তু যায়। বোঝা গেল? নেক্সট দেখো, গ্রীষ্মকালে বিকেলের দিকে মাঝে মাঝে পশ্চিমবঙ্গে, অসমে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রভৃতি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। একে স্থানীয় ভাষায় কি বলা হয়, কালবৈশাখী ঝড় বলে। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের কি বলে, কালবৈশাখী ঝড় হয়। কিন্তু কোন সময়, গ্রীষ্মকালে বিকেলে মাঝে মাঝে পশ্চিমবঙ্গ, আসাম, বিহারে, উড়িষ্যায়, ঝাড়খণ্ডে প্রভৃতি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। তাকে আমরা স্থানীয় ভাষায় কি বলি, কালবৈশাখী বলি। কিন্তু আর আসামে কিন্তু এই কালবৈশাখী কে কি বলা হয়, বরদৈল ছিলা কিন্তু বলা হয়। আর আমাদের বাঙালিরা কি বলে, কালবৈশাখী, কারণ বৈশাখ মাসে এটি অনুষ্ঠিত হয়, বা বৈশাখ মাসের বিকেলের দিকে এটা হয়, মাঝে মাঝে, রেগুলারলি কিন্তু হয়নি, মানে হয় না। নেক্সট দেখো, গ্রীষ্মকালে ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার প্রভৃতি রাজ্যে লম্বভাবে সূর্যকিরণ পতিত হওয়ায় কারণে ভূপৃষ্ঠের উপর দিয়ে এক ধরনের উত্তপ্ত বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। দেখো, গ্রীষ্মকালীন এই স্থানীয় বায়ুকে লু নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। তাহলে কি হবে, যদি আমরা দেখি অ্যাকচুয়ালি লুটা রাজস্থান থেকে বেরিয়ে আসে। রাজস্থানে আমাদের কি রয়েছে, থর মরুভূমি রয়েছে। এই থর মরুভূমির গরম যে বায়ুটা, গরম যে বাতাসটা, সেটা আমরা যদি দেখি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে আমাদের যদি আমরা দেখি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয়, যেটাকে আমরা স্থানীয় ভাষায় লু কিন্তু বলি। ভারতের স্থানীয় যদি আমরা বায়ু দেখি তাহলে হচ্ছে লু, ঠিক আছে। এই বায়ুর ফলে, বায়ুর প্রচন্ড উত্তাপের ফলে প্রতি বছর বহু মানুষ এবং গবাদি পশু কিন্তু মারা যায় এই লু এর ফলে। বোঝা গেল? লু কিন্তু পরীক্ষা তোমাদের দিয়ে দেয় যে ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লেখো, বা নিম্নের কোনটি ভারতের একটি স্থানীয় বায়ু, তাহলে কি হবে, লু হবে। লুর সঙ্গে সঙ্গে আবার কি আছে, আধি কিন্তু হয়ে যাবে আমাদের ভারতের একটি স্থানীয় বায়ু, লু আধি, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, কি রয়েছে দেখে নিই।
গ্রীষ্মকালে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ যে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় আমরা কি বলতে পারি? আধি কিন্তু বলি। ঠিক আছে, সেম লু আর আধি কিন্তু সেম। এটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় লু, আর আধি হচ্ছে আমাদের পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই প্রভৃতি এলাকায় বা প্রভৃতি রাজ্যে আমরা যদি দেখি, সেখানে কিন্তু বিকেলের দিকে ধুলো মাখা একটা কি বলবো বাতাসের সৃষ্টি করবে। ঠিক আছে, সেই বাতাসকে আমরা কি বলবো, বা সেই ঝড়কে আমরা বলতে পারি আধি, স্থানীয় ভাষায় বলা হয় আধি। নেক্সট দেখো, কেরল এবং কর্ণাটক উপকূল অঞ্চলে আম্রবৃষ্টির প্রভাবে 10 থেকে 15-25 সেমি পর্যন্ত বৃষ্টি হয়। কর্ণাটকে আম্রবৃষ্টি, কফি বৃষ্টি বা চেরি ব্লাজম অফ রেড কফি বা কফি রেন নামে কিন্তু পরিচিত। আর তামিলনাড়ুতে এই আম্রবৃষ্টি ম্যাঙ্গো শাওয়ার নামে কিন্তু পরিচিত। এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের আসছে এসএসসি জিডিতে। প্রত্যেকটি যে লাইন রয়েছে, প্রত্যেকটি লাইনই কিন্তু তোমাদের এসএসসি জিডির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি লাইন। তাই তোমরা প্রত্যেকটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বে, নিখুঁত ভাবে পড়বে, যেটা আমি বলছি। ঠিক আছে, তো এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বার পজিশনে চলে আসো। ঠিক আছে, কি রয়েছে? বর্ষাকাল। বর্ষাকাল কোন সময় হয়? জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের কি হয়? বর্ষাকাল। দেখো, ভারতে বর্ষা ঋতুর স্থায়িত্ব কাল হলো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। নেক্সট লাইন দেখো, গ্রীষ্মকালে প্রচন্ড উত্তাপের ফলে ভারতের উত্তর পশ্চিম অংশ জুড়ে এক গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়, যার ফলে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু এবং ওই নিম্নচাপের আকর্ষণের ছুটে আসে এবং নিরক্ষরেখার অতিক্রম করার সঙ্গে সঙ্গে ডান দিকে বেঁকে ফ্রেলের সূত্র অনুযায়ী ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। দেখো, মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে ভারতে বর্ষাকাল শুরু হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটি শাখা, এগুলি হলো ক কি রয়েছে? আরব সাগরীয় শাখা, এবং খ নাম্বার রয়েছে বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, তার মানে মৌসুমী বায়ুর কয়টি শাখা থাকলো? তাহলে মৌসুমী বায়ুর দুটি শাখা দেখা গেল, একটি হচ্ছে আরবীয় শাখা আর একটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই আরব শাখার ফলে কি হবে? আমাদের যে এর আগে আমরা পড়েছিলাম ভারতের ভূপ্রকৃতি, সেখানে আমরা দেখেছিলাম যে কি রয়েছে, দাক্ষিণাত্যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, পূর্বঘাট পর্বতমালা রয়েছে, তাই না? তো এই যে আরবিয়ান সি বা আরব সাগরের শাখার ফলে আমরা যদি দেখি, পশ্চিমঘাট পর্বতমালায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। পশ্চিমঘাট পর্বতমালা কি হবে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, আর আমরা যদি দেখি এই আরেকটি শাখা রয়েছে বঙ্গোপসাগরীয় শাখা। এটার ফলে আমরা দেখবো মেঘালয়ের চেরাপুঞ্জিতে বা মৌসিনরাম চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, এবং পৃথিবীর আর্দ্রতম স্থানে এই মৌসিনরাম কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে কিন্তু বলছি, পৃথিবীর সর্বাধিক যে বৃষ্টিপাত যুক্ত অঞ্চলটা রয়েছে সেটা ভারতের মধ্যে কিন্তু অবস্থান করছে। কোথায়? মেঘালয়ের চেরাপুঞ্জি। মৌসিনরাম চেরাপুঞ্জি কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দুটো শাখার ফলে, মৌসুমী বায়ুর দুটি শাখার ফলে কি হচ্ছে? আমাদের ভারতের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। নেক্সট দেখো, 3 নম্বর কি বলছে? শরৎকাল। শরৎকাল কোন সময় হয়? অক্টোবর এবং নভেম্বর মাস আমাদের শরৎকাল, তাই তো? তো দেখো, বার্ষিক আপাতগতি অনুসারে এই সময় সূর্য বিষুবরেখা অতিক্রম করে মকর ক্রান্তি রেখার দিকে প্রত্যাগমন করে, তাই এই ঋতুকে আমরা কি বলতে পারি? মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল কিন্তু বলতে পারি। মানে এই সময় মৌসুমী বায়ু চলে যায়, প্রত্যাবর্তন করে। নেক্সট দেখো, নেক্সট লাইন দেখো, এই সময়ে মাঝে মাঝে পাঞ্জাবে উচ্চচাপযুক্ত বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সংঘর্ষ হয়ে থাকে, ফলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে আশ্বিনের কিন্তু ঝড় বলে। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে আশ্বিনের ঝড়। ঠিক আছে, আশ্বিনের ঝড় কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। দেখো নেক্সট, এই বায়ু বঙ্গোপসাগর এর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে অন্ধ্র এবং করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে শরৎকালে বৃষ্টিপাত ঘটায়। ফলে করমণ্ডল এবং অন্ধ্র উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। আমরা জানি যে করমণ্ডল উপকূলে বছরে কবার বৃষ্টিপাত হয়? 2 বার। একটা আগমনের ফলে হয় আর একটা প্রত্যাবর্তনের ফলে হয় কিন্তু। তো কি হচ্ছে আমাদের? করমণ্ডল উপকূল।
তামিলনাড়ু উপকূলের অপর নাম কিন্তু করমণ্ডল উপকূল। 4 নম্বর কি? 4 নম্বর ঋতু হচ্ছে আমাদের শীতকাল, যেটা আমরা দেখতে পাই এই যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এই যে আমাদের এখন শীতকাল চলছে, তাই না? তো দেখো এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তির নিকটবর্তী অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়ায় সময় সমগ্র ভারতের উষ্ণতার পরিমাপ যথেষ্ট কমে যায়। সুতরাং এই সময় সমগ্র উত্তর গোলার্ধে শীত ঋতু বিরাজ করে। মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া, উত্তর থেকে প্রবাহিত মৃদুমন্দ শীতল বাতাস, কম উষ্ণতা শীতকালের প্রধান কিন্তু বৈশিষ্ট্য। আমাদের শীতকালের প্রধান বৈশিষ্ট্য এই যে যেগুলো কথা আমি বললাম। ওকে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ভারতের জলবায়ু থেকে। দেখো কি রয়েছে, বঙ্গোপসাগরের শাখার প্রভাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু হয়। নেক্সট দেখো কি রয়েছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত তামিলনাড়ুতে কিন্তু হয়। বোঝা গেল? এবার নেক্সট লাইন দেখো কি রয়েছে, ভারতের শীতলতম স্থান হচ্ছে কি? দ্রাস, ঠিক আছে, বা হ্রাস বলতে পারি, যেটা -48 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অবস্থায় থাকে। এটি কিন্তু আমরা বলতে পারি পৃথিবীর সেকেন্ড, আমরা যদি বলতে পারি শীতলতম, কোল্ডেস্ট হচ্ছে জায়গা, ঠিক আছে। পৃথিবীর সব থেকে মানে দ্বিতীয়, পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে ভারতের দ্রাস যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেকেন্ড শীতলতম স্থান। কিন্তু এখানে মানুষ বসবাস কিন্তু করে, মানুষ থাকে এখানে। পৃথিবীর শীতলতম অঞ্চল কোথায় রয়েছে? রাশিয়ার সাইবেরিয়ার ভারখায়ানস্ক, সকলেই তোমরা জানো এর -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা অবস্থান করে, মাইনাসে কিন্তু। আর আমাদের হ্রাস আমাদের -48 ডিগ্রি। বোঝা গেল? লাদাখকে ভারতের কোল্ড ডেজার্ট বলা হয়। নেক্সট দেখো, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের কিন্তু সাহায্যে। নেক্সট দেখো, আয়ন বায়ুর কথার অর্থ একটি, আয়ন বায়ু হলো একটি নিয়ত বায়ুর উদাহরণ, এটিও পরীক্ষায় আসে। মৌসুমী বায়ু হলো একটি সাময়িক বায়ু উদাহরণ। নেক্সট দেখো কি রয়েছে, বঙ্গোপসাগর এবং আরো সকল সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিবাদকে কি বলে? সাইক্লোন কিন্তু বলে। নেক্সট দেখো, বায়ুর তাপমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। নেক্সট দেখো, রেন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ কিন্তু করা হয়। প্রত্যেকটি লাইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা কেউ ইগনোর না করে এটিকে কি করবে? স্ক্রিনশট করো কিংবা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে কিন্তু। আর ক্লাসটি ভালো লাগলে, সবাইকে বলছি তোমরা যারা দেখছো, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার হবে কিন্তু, লাইক কমেন্ট শেয়ার। চলো নেক্সট দেখো, নিম্বাস মেঘে বৃষ্টিপাত কিন্তু হয়। লু হলো একটি কি? আমাদের স্থানীয় বায়ু। নেক্সট দেখো, কাল বৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো, সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু প্রধানত হচ্ছে কি? আমাদের সমভাবাপন্ন প্রকৃতির, এটি কিন্তু পরীক্ষায় আসে। মেঘালয় কথার অর্থ কি? মেঘের আলয় বা মেঘের দেশ। নেক্সট দেখো, এল নিনো, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এল নিনো শব্দের অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। গড়ে প্রায় 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে, কি মাসে? ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরের পেরু এবং ইকুয়েডর উপকূল বরাবর প্রবাহিত দক্ষিণমুখী উষ্ণ স্রোতকে আমরা এল নিনো কিন্তু বলতে পারি, এল নিনো। নেক্সট দেখো, লা লিনা একটি শব্দের অর্থ হচ্ছে ছোট্ট বালিকা। এল নিনোর ঠিক বিপরীত অবস্থা হলো না নিনা, ঠিক আছে। গড়ে প্রায় 2 থেকে 7 বছর অন্তর প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা বরাবর প্রবাহিত শীতল সমুদ্র স্রোতকে আমরা লা নিনা কিন্তু বলে থাকি। বোঝা গেল? এই এল নিনো আর লা নিনা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি রয়েছে, গ্রীষ্মকালে উষ্ণতার পার্থক্যের ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঝড় প্রবাহিত হয় তাকে আমরা নরওয়েস্টার বলি।
কালবৈশাখী কিছুক্ষণ আগেও বললাম, কালবৈশাখীকে অসমে বরদই ছিলা নামে ডাকা হয়। এবার দেখো মনেক্স, মনেক্সটা কি জিনিস দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। উপগ্রহের সাহায্যে মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণামূলক কার্যাবলীকে আমরা কি বলতে পারি, ভৌগোলিক পরিভাষায় মনসুন এক্সপেরিমেন্ট বা মনেক্স কিন্তু বলে। বোঝা গেল? নেক্সট দেখো, ভারতের দুটি বৃষ্টিচ্ছয় অঞ্চল হলো মেঘালয়ের রাজধানী শিলং, ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব ঢাল, পশ্চিমবঙ্গ পর্বতের কিন্তু পূর্ব ঢাল আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় কিন্তু আসে যে ভারতের নিম্নের কোনটি বৃষ্টিচ্ছয় অঞ্চল, তাহলে কি হয়ে যাচ্ছে, মেঘালয়ের রাজধানী শিলং, আরেকটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব ঢাল। তো এইগুলো আমাদের কি জলবায়ু। এরপরে যেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া। তো ভারতের জলবায়ু আমাদের শেষ হয়ে গেল এবং নেক্সট যে আমরা পার্টটি পড়বো আজকে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, চলো দেখো কি রয়েছে। প্রথমেই ভারতের বনের বন্টন, মানে বনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি। দেখো নাম্বার 1 কি বলছে, ভারতে উপদ্বীপীয় বনের শতকরা পরিমাণ কত, 57%। ভারতের উপদ্বীপীয় বনের শতকরা পরিমাণ, উপদ্বীপ কোনটাকে বলে, আমাদের দাক্ষিণাত্য অঞ্চলটা কে আমরা কি বলতে পারি, উপদ্বীপ বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, ভারতের উপকূলীয় বনের শতকরা পরিমাণ, উপকূল সমুদ্রের যে উপরে অংশটা রয়েছে সেটাকে আমরা উপকূল রেখা বলতে পারি, সেটার রয়েছে 20%। 3 নম্বর কি রয়েছে, ভারতের হিমালয় বনের শতকরা পরিমাণ, আমাদের পাহাড় যে রয়েছে হিমালয় পর্বতমালা রয়েছে সেখানে 18% রয়েছে। আর কি রয়েছে, ভারতের উত্তরের সমভূমি বনের শতকরা পরিমাণ 5%। সমভূমি অঞ্চল তাই না, পাঞ্জাব সমভূমি, হরিয়ানা সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, এই সমভূমিতে 5% কিন্তু উদ্ভিদ রয়েছে। তাহলে হিমালয়ে রয়েছে 18%, তার উপরে রয়েছে আমাদের কি উপকূলবর্তী এলাকার মধ্যে 20% এবং আমাদের উপদ্বীপে রয়েছে আমাদের কি 57%। এই হলো টোটাল আমাদের পার্সেন্টেজ। বোঝা গেল? এবার দেখো কি রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, ভারতের যে উদ্ভিদ রয়েছে তাদের 5 ভাগে কিন্তু বিভক্ত করা হয়। যেমন কি রয়েছে, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য কাকে বলে, যে গাছের পাতা সারা বছর কি হয়, সবুজ থাকে, আমরা তাকে চিরহরিত অরণ্য কিন্তু বলি। ঠিক আছে, 2 কি বলছে, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে, যে গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কিন্তু পর্ণমোচী উদ্ভিদ বলবো। 3 নম্বর কি বলছে, ক্রান্তীয় কাটা ঝোপের অরণ্য, যেটা আমাদের থর মরুভূমিতে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা জেরোফাইট বলতে পারি, জেরোফাইট। ঠিক আছে, কাটা জাতীয় ঝোপঝাড়। 4 নম্বর কি বলছে, পার্বত্য অঞ্চলের অরণ্য, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন সিনকোনা, রেডোডেন্ড্রন, অ্যাশ, বিভিন্ন ধরনের উদ্ভিদ এছাড়া রয়েছে। উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য, তাই না, ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর যদি সব থেকে বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন। এছাড়াও সেকেন্ড অরণ্য রয়েছে আমাদের ভিতরকণিকা, উড়িষ্যার রয়েছে, তাই না। তো ম্যানগ্রোভ, এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়, টেসমূল দেখতে পাওয়া যায়, শ্বাসমূল দেখতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কি রয়েছে দেখো, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য সম্পর্কে আজকে আমরা পড়বো। দেখো অবস্থানটা কি, কোথায় কোথায় রয়েছে এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যটা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ, দক্ষিণ ঢালের গারো, খাসি, জয়ন্তী পাহাড়, এগুলো কোথায় রয়েছে, মেঘালয়ে রয়েছে। ঠিক আছে, গারো, খাসি, জয়ন্তী পাহাড় এগুলো কোথায় রয়েছে, মেঘালয়ে রয়েছে। এছাড়াও রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, পূর্ব হিমালয়ের নিম্নাংশে, হ্যাঁ দন্তান্ময় হবে, নিম্নাংশে। ওকে, হিমালয়ের পাদদেশ অঞ্চল প্রভৃতিতে রয়েছে। এবার দেখো জলবায়ু কি কি ধরনের, মানে কোন ধরনের জলবায়ু থাকা দরকার, অধিক বৃষ্টিপাত থাকা দরকার, 200 থেকে 300 সেমি উষ্ণতা থাকা দরকার, 25 থেকে 27 সেমি, এবং অধিক আর্দ্রতা যুক্ত জলবায়ু অঞ্চলে কি চিরহরিত বনভূমি কিন্তু দেখতে পাওয়া যায়। তার মানে এখানে বৃষ্টিটা বেশি লাগবে, প্লাস এখানে 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু থাকতে হবে চিরহরিত উদ্ভিদের ক্ষেত্রে। প্রধান উদ্ভিদ কি কি রয়েছে, ওক রয়েছে, মেহগনি রয়েছে, শিশু, গর্জন, রাবার, রোজউড, আয়রনউড, আবলুস, বাঁশ, বেত, সিডার, সিনকোনা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের চিরহরিত উদ্ভিদের মধ্যে কিন্তু পড়ে।
এবার দেখো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, নেক্সট লাইন, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হবে 50 থেকে 200 সেমি, এবং গ্রীষ্মের কি হবে, গ্রীষ্মের আগে বসন্তের অধিকাংশ গাছের পাতা কি হবে, ঝরে যাবে, তাকে আমরা কি বলতে পারি, পর্ণমোচী উদ্ভিদ কিন্তু তাকে আমরা বলতে পারি। বোঝা গেল? তার মানে কি, শীতকালে গাছের পাতা কিন্তু অধিকাংশ গাছের পাতা কিন্তু কি হবে, ঝরে পড়বে। নেক্সট দেখো কি রয়েছে, পর্ণমোচী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যথা কি কি রয়েছে, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী আর একটা ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী রয়েছে। দেখো প্রথমে এক নম্বরটা দেখে নিই আমরা, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কি কি রয়েছে, অবস্থানটা দেখে নিই। দেখো অবস্থানটা, পশ্চিম ঘাটের পূর্ব ঢাল, হিমালয়ের পাদদেশে তোরাই এবং ডুয়ার্স অঞ্চল, অসম সমভূমি, মধ্য এবং নিম্ন গঙ্গা সমভূমি, উড়িষ্যার মালভূমি, উপকূলীয় অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি প্রভৃতি অংশে আমাদের কি হয়, ক্রান্তীয় আর্দ্র কিন্তু পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এবার দেখো জলবায়ু, দেখো কি বলছে, মাঝারি বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি, অধিক উষ্ণতা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, এবং মাঝারি আর্দ্রতার জন্য শীতকালে গাছের পাতাগুলি ঝরে পড়ে, এই জন্য এই বনভূমিকে কি বলতে পারি, পর্ণমোচী মৌসুমী বনভূমি কিন্তু বলতে পারি। নেক্সট দেখো প্রধান উদ্ভিদ, শাল, শিমুল, সেগুন, শিরীষ, পলাশ, মহুয়া, চন্দন, অর্জুন, তুত, তাই না, প্রভৃতি রয়েছে। এছাড়াও দেখো ভারতের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর অরণ্যের পরিমাণ কিন্তু সব থেকে বেশি থাকে, প্রায় 37% কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট লাইনে যাওয়া যাক। 2 নম্বর কি রয়েছে, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বা অরণ্য, অবস্থানটা দেখে নাও কি রয়েছে, পশ্চিমবঙ্গ পর্বতের বৃষ্টিচ্ছন্ন অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি, আরাবল্লী পর্বতের পূর্বাংশ, উচ্চ গঙ্গা এবং শতদ্রু সমভূমি অঞ্চলের বিভিন্নভাবে এই বনভূমি কিন্তু দেখতে পাওয়া যায়, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। এবার দেখো জলবায়ু, দেখো কি রয়েছে, এই অঞ্চলে স্বল্প বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি, অধিক উষ্ণতা 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং স্বল্প আর্দ্রতা যেমন 40 থেকে 50% জলবায়ু কিন্তু দেখা যায়। এরপরে দেখো প্রধান উদ্ভিদ কি রয়েছে, সাবাই ঘাস, নিম, আম, জাম, পলাশ, কুল গাছের উপস্থিতি কিন্তু দেখা যায় এখানে। এরপরে দেখো ক্রান্তীয় কাটাঝোপের অরণ্য, ক্রান্তীয় কাটাঝোপের অরণ্য, অবস্থানটা দেখে নিন কি রয়েছে, রাজস্থানের কচ্ছে, কাথিয়াওয়াড় উপদ্বীপের দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টিচ্ছন্ন অঞ্চল কিন্তু এখানে রয়েছে ক্রান্তীয় কাটাঝোপের অরণ্যের মধ্যে। ঠিক আছে, আমি আগে বললাম যে রাজস্থানে রয়েছে। এর জলবায়ুটা দেখে নেই কি রয়েছে, ক্রান্তীয় কাটাঝোপ অরণ্যের মধ্যে বৃষ্টিপাত 50 সেমির কম, অধিক উষ্ণতা 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এবং অতি স্বল্প আর্দ্রতার জন্য উদ্ভিদের কাণ্ড এবং কাটা মোমযুক্ত পদার্থ দ্বারা আবৃত কিন্তু থাকে। ঠিক আছে, এরপরে দেখো প্রধান উদ্ভিদ, এখানে কি কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে বাবলা, খেজুর, হরিমনসা, তাল, বেরি প্রভৃতি কাঁটাযুক্ত বৃক্ষ, গুল্ম ও ঘাস এই অঞ্চলের প্রধান বৃক্ষ, মরু এবং মরুপ্রায় অঞ্চলে এরূপ উদ্ভিদকে আমরা কি বলতে পারি, জেরোফাইট উদ্ভিদ বলতে পারি। এই ধরনের উদ্ভিদ 2.6% অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করেছে। বোঝা গেল? তাহলে এই যে মরু অঞ্চলের উদ্ভিদকে আমরা কি বলতে পারি, জেরোফাইট উদ্ভিদ কিন্তু বলতে পারি। এটা রয়েছে ভারতের মধ্যে 2.6%। এরপর দেখো পার্বত্য অঞ্চলের অরণ্য কি রয়েছে, দেখো পার্বত্য অঞ্চলের বনভূমি প্রধানত উচ্চতা এবং বৃষ্টিপাতের তারতম্যে গড়ে ওঠে। 2 নম্বর কি লাইন কি রয়েছে, ভারতের পাদদেশ থেকে 1000 মিটার পর্যন্ত উচ্চতায় পূর্ব হিমালয়ের শাল, সেগুন, গর্জন, বাঁশ প্রভৃতি পর্ণমোচী এবং চিরহরিৎ বৃক্ষের মিশ্র অরণ্য কিন্তু, এবং পশ্চিম হিমালয়ে ঘাস এবং পর্ণমোচী বৃক্ষ, গুল্ম এবং শুষ্ক অরণ্যে দেখতে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি পার্বত্য অঞ্চলের অরণ্য আমরা যদি দেখি, বিশেষ করে কি রয়েছে, যে এখানে হাইট অনুযায়ী কিন্তু আমাদের কি হবে, গাছের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। ধরো নিচু হাইটের মধ্যে যেটা আছে বা নিম্নাংশে রয়েছে, পাহাড়ের নিম্নাংশে সেখানে অন্য ধরনের গাছ জন্মাবে, তার আরেকটু উঁচু অংশে অন্য ধরনের গাছ, তার উপরের অংশে আরো অন্য ধরনের গাছ কিন্তু এইভাবে জন্মগ্রহণ করবে। তো এখানে উচ্চতা অনুযায়ী কিন্তু আমাদের গাছ দেখতে পাবো। এছাড়াও দেখো হিমালয়ের কি রয়েছে, পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতায়
ওক, অ্যাশ, বীচ প্রভৃতি চিরহরিৎ বনভূমি এবং পশ্চিম হিমালয়ের 1000 থেকে 2000 মিটার উচ্চতায় চীন এবং পাইন পর্ণমোচী বনভূমি কিন্তু দেখতে পাওয়া যাবে। তো আমাদের যে হিমালয় পর্বতমালা রয়েছে তার দৈর্ঘ্য কিন্তু বিশাল বড়, তাই স্থান ভেদে বা জায়গা ভেদে কিন্তু তার কি হয়, এই গাছদের কিন্তু লক্ষ্য কিন্তু করা যায়, মানে বিভিন্ন ধরনের গাছের লক্ষ্য করা যায়। এবার দেখো পূর্ব হিমালয়ের 3000 থেকে 4000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের 2000 থেকে 3000 মিটার উচ্চতায় কিন্তু আমরা ফার, সিডার, পাইন প্রভৃতি বৃক্ষের বনভূমি কিন্তু দেখতে পাই। বোঝা গেল? নেক্সট দেখো পূর্ব হিমালয়ের 4000 থেকে 5000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের 3000 থেকে 5000 মিটার উচ্চতায় আমরা দেখতে পাই বার্চ, পাইন, রোডোডেনড্রন প্রভৃতি আলপীয় বনভূমি কিন্তু দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি রয়েছে। হিমালয়ের 4000 মিটারের বেশি উচ্চতায় যে বনভূমি দেখা যায় তাকে আমরা কি বলতে পারি, আলপীয় বনভূমি কিন্তু বলতে পারি। যেমন রোডোডেনড্রন একটি আলপীয় বৃক্ষের কিন্তু উদাহরণ। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য। সমুদ্রের তীরবর্তী অঞ্চলকে আমরা উপকূলবর্তী অঞ্চল বলতে পারি বা হিন্টারল্যান্ড কিন্তু বলতে পারি। কি বললাম? হিন্টারল্যান্ড বা উপকূলীয় অঞ্চল। বোঝা গেল? যেখানে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখব। অবস্থানটা দেখে নিই, কোথায় রয়েছে? গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উপকূল ভাগে জোয়ার ভাটার অধ্যুষিত লবণাক্ত মাটিতে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, এটা জলবায়ু কি ধরনের লাগবে? অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রভাবে এই বনভূমি কিন্তু বিকাশ ঘটে। কি ধরনের লাগবে? অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রভাবও কিন্তু লাগবে। প্রধান উদ্ভিদ দেখো কি কি রয়েছে। দেখো এখানকার সুন্দরী, গোরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, আগর, হোগলা প্রভৃতি এই বনভূমির প্রধান উদ্ভিদ। ঠিক আছে, এবার দেখো সমুদ্র এবং নদী তীরবর্তী অঞ্চলে জোয়ারের জলে ওঠানামা এবং কর্দমাক্ত লবণাক্ত মাটিতে উদ্ভিদগুলি টিকে থাকার জন্য অনেক উদ্ভিদের শ্বাসমূল ও ঠিসমূল কিন্তু দেখা যায়। শ্বাসমূল এবং ঠিসমূল কিন্তু দেখা যায়, এটা তার একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি। ঠিক আছে, এই ধরনের উদ্ভিদের। দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় বলে একে লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট কিন্তু বলা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট লাইন দেখো, লবণাম্ব উদ্ভিদের ফল গাছের থাকা অবস্থায় কি হয়, ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াকে আমরা জরায়ুস অঙ্কুরোদ্গম বলতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট। ফলের মধ্যে কিন্তু বীজটা আগে কিন্তু গাছের পরিণত হওয়া শুরু করে দেয়, মানে পড়ার আগে বা পাকার আগেই আমরা কোনো গাছ কি করি, ধরো ফলটা খেয়ে নিলাম, তার ফলের মধ্যে মাছের মধ্যে বা ভেতরে কি থাকে, বীজ থাকে। সেই বীজটা কোথাও মাটি ফেলে দিলে কিছুদিন পরে সেখান থেকে নতুন একটা চারা গাছ জন্মায়। কিন্তু আমরা যদি ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে দেখি, সেখানে ধরো কেউ থাকেই না, তাই না, বা কেউ ফল খেতেও যায় না, পশু পাখিগুলো যে যতটুকু খায় সেটাই। তো এখানে কি হয়, এখানে ফলের মধ্যে যে বীজটা থাকে সেটা আপনা আপনি কি হয়, অঙ্কুরোদ্গম বের হয়, মানে অঙ্কুর বের হয়, নতুন গাছ বের হয় সেখান থেকে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু হয়। এরপরে দেখো লবণাম্ব গাছের কাণ্ডের নিচের দিকে চারদিক থেকে তক্তার মতো চ্যাপ্টা অংশ বের হয়, এটা মাটিতে ঢুকে যায় এবং একে আমরা কি বলতে পারি, অধিমূল কিন্তু বলতে পারি। চলো নেক্সট লাইন কি রয়েছে, অন্যান্য তথ্য এই স্বাভাবিক উদ্ভিদ থেকে। দেখো কি রয়েছে, আন্দামান ও নিকোবরে চিরহরিৎ বনভূমি কিন্তু সৃষ্টি হয়েছে। যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা চিরহরিৎ উদ্ভিদ কিন্তু বলতে পারি। দেখো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর্দ্র পর্ণমোচী অরণ্যের বনভূমি কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, ভারতের মিশ্র বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। এবার দেখো ভারতের স্থলভাগে 24.56% বনভূমি কিন্তু এখনো পর্যন্ত আবৃত। আর আমাদের যদি বর্তমানে ভারতে কত পার্সেন্ট লাগে, 33% কিন্তু আমাদের গাছের দরকার, ফরেস্টের দরকার। ভারতে যতটা স্থলভাগ রয়েছে 100-এর মধ্যে 33% কিন্তু আমাদের কি লাগে, বনভূমি কিন্তু দরকার। আর আছে কত, আছে আমাদের 24.56%। তার মানে আমরা এখনো মাইনাসে চলছি, কিন্তু 33% কিন্তু আমাদের দরকার, 33% বৃক্ষের দরকার।
আর দৈনন্দিন তো বৃক্ষ আমাদের কি হচ্ছে, রোপণের থেকে বেশি কাটা হচ্ছে, যার ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জ দিন দিন আমাদের কি হচ্ছে, উষ্ণতা, পৃথিবীর যে উষ্ণতা সেটা বেড়েই চলেছে, তাই না? এই ধরনের অবস্থা কিন্তু দেখা দিচ্ছে, খরা, বন্যা, মানে অসময়ে এগুলো দেখা দিচ্ছে। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে কিন্তু অবস্থিত। দেরাদুন কোথায়? উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুনে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, পৃথিবী বা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন কিন্তু পৃথিবীর বা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। যদিও আমাদের 40% আমাদের ভারতে রয়েছে, আর 60% কোথায় রয়েছে? বাংলাদেশের মধ্যে কিন্তু এই ম্যানগ্রোভের মধ্যে রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে রয়েছে আমাদের দুটো জেলা, উত্তর দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? উড়িষ্যার ভিতরকণিকা। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, উড়িষ্যার ভিতরকণিকা। এবার দেখো, 1980 সালে বন সংরক্ষণ আইন কিন্তু প্রবর্তিত হয়। নেক্সট দেখো, সমাজের মানুষ এবং সরকারের যৌথভাবে অরণ্য সংগ্রহ এবং বৃক্ষরোপণকে যৌথ বন ব্যবস্থাপনা কিন্তু বলা হয়। বোঝা গেল? নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে, কোথায়? আড়াবাড়িতে যৌথ বন ব্যবস্থা কিন্তু দেখা যায়। এটা কিন্তু পরীক্ষায় আসছে অলরেডি। নেক্সট দেখো, মরু অঞ্চলের উদ্ভিদকে আমরা কি বলতে পারি? ড্রাগন ট্রি বা জেরোফাইট উদ্ভিদ কিন্তু বলতে পারি, জেরোফাইট উদ্ভিদ। নেক্সট দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আমাদের 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। নেক্সট দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কত? 21শে মার্চ। নেক্সট দেখো, অরণ্য সপ্তাহ পালিত হয় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। নেক্সট দেখো, গুজরাটের গির অরণ্য সিংহ দেখা যায় এবং কাজিরাঙ্গার অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু এটি বিখ্যাত। ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি। একটি পরিবেশ আন্দোলনের উদাহরণ হলো কি? চিপকো আন্দোলন, অথবা আমরা যদি বলতে পারি নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটি লাইনে ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন দেখা গিয়েছিল কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। সুন্দরলাল বহুগুণা হচ্ছে চিপকো আন্দোলনের একজন মানে নেতা। এরপর দেখো, মোট বনভূমি পরিমাণ রাজ্য অনুসারে। ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেটার মোট যে স্থানটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেটার তুলনায় আমাদের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে। তো প্রথমে আসবে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ফরেস্ট রয়েছে এলাকা বা রাজ্য অনুসারে। 77,482 বর্গ কিমি এলাকা জুড়ে কিন্তু আমাদের কি রয়েছে? মধ্যপ্রদেশে ফরেস্ট রয়েছে। নেক্সট রয়েছে অরুণাচল প্রদেশ, 66,688 বর্গ কিমি। 3 নম্বরে রয়েছে ছত্তিশগড়, 55,611 বর্গ কিমি কিন্তু কি রয়েছে? এলাকায় বৃক্ষ রয়েছে বা বন রয়েছে। এবার শতকরা হিসাবে বনভূমির পরিমাণ, ঠিক আছে, পার্সেন্টেজ হিসেবে রয়েছে মিজোরামে সব থেকে বেশি, 84.53%। নেক্সট সেকেন্ড ডে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, 79.33%, এবং মেঘালয় থার্ড নাম্বার পজিশনে রয়েছে 76%। এটা হচ্ছে আমাদের শতকরা হিসাবে। এরপরে দেখো, ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের মাধ্যমে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। ভারতীয় যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার মধ্যে কোথায় বনভূমির পরিমাণ সব থেকে বেশি এবং কোথায় কম সেটা আমরা দেখে নেব। যেমন আন্দামান, অ্যাকচুয়ালি এটা আন্দামান হবে, আকাটের হবে আন্দামান, তাই না? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে। আর সবচেয়ে কম রয়েছে কোথায়? দমন এবং দিউয়ে, তাই না? দমন এবং দিউয়ে হচ্ছে আমাদের সব থেকে কম রয়েছে। তো এই ছিল আজকে আমাদের কি ভারতের জলবায়ু প্লাস ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এই দুটো টপিক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত হয়ে পড়লাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে।